Hi everyone, welcome to the YouTube channel of MH Education Lab. MH Education Lab এর YouTube চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। You must be tired after a tiring 2.5 hours of exam. আজকের বহু প্রতীক্ষিত আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট অনুষ্ঠিত হলো এবং আজকের এই ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখে এবং পাস্ট বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার গুলোর সাথে সেগুলোর আমি অ্যানালিসিস করতে বসেছিলাম। And I have noticed ki there are substantial changes in the standard of the question. Question standard comparatively difficult আগের বছরের তুলনায়। But in general question standard কিন্তু moderate থেকে difficult এর দিকে। Question আমার lengthy মনে হলো 2.5 hours এ সবটা পড়ে কমপ্লিট করা is a challenge. অনেক conceptual question, so যদি কারোর কনসেপ্ট বা থিওরির কোনো বা ম্যাথমেটিক্স এর ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হোয়াট ডু আই সে প্র্যাকটিস না থাকে ওইটুক টাইমের মধ্যে করে সবটা কমপ্লিট করা ইজ গোয়িং টু বি আ ডিফিকাল্ট টাস্ক ইনডিড। আই থিঙ্ক আগের বারের তুলনায় এবারের পাসিং রেট might go a little down because of the standard question. আমি CDP যেটা পড়াই, like those who don't know me, I am Neha. I'm your educator of CDP at MH Education Lab. And what I have, like my understanding in terms of the question paper, কি question অনেক conceptual ছিল। শুধু থিওরি পড়া and practice করার থেকেও in-depth understanding of the theory is much more needed because questions are quite unconventional question. কিছু কিছু কোয়েশ্চেন তো খুবই ভালো। and now coming to the suggestion part, out of 30 question একটা question I have noticed that ওই cone of experience ওই এডগার ডেলের যে কোয়েশ্চেনটা সেটা বাদে সব কোয়েশ্চেন আমার কন্টেন্ট এবং আমার পিডিএফ থেকে এসছে। এরকম আমি যেভাবে ক্লাসে এক্সপ্লেন করি, আমার লার্নার্সরা যারা হয়তো এই ভিডিওটা দেখবে they might support and they might comment in the comment section. so ওটা বাদে বা এটাও ঠিক যে 29টা এসছে কোয়েশ্চেন, they are not quite direct but they are quite conceptual. but কেউ যদি like my students, if they have learned it or if they have gone through the PDF, অনেক questions আমাদের revision marathon থেকে এসছে, PYQ থেকে এসছে, like not directly but একটু indirectly 2017-2022 থেকে একটা দুটো কোয়েশ্চেন এসছে, like it's okay, fine, যা হয়েছে হয়েছে, let's analyze the question. ঠিক আছে? alright, the first question কি বলছে, the relevant question corresponding to reflective level of teaching. ঠিক আছে? সক্রিয় চিন্তন স্তরের সাথে কোনটা relevant question, চারটে প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে কোনটা reflective level of teaching এর সাথে related হবে। so দেখো, reflective level of teaching আমরা জানি এটা কিরকম টিচিং, it is the highest level of teaching, right? it is the highest level of teaching. now highest level of teaching এবং এটা মেইনলি কিরকম, মেইনলি এটা স্টুডেন্ট সেন্ট্রিক, এটা মেইনলি স্টুডেন্ট সেন্ট্রিক, স্টুডেন্টের ওপিনিয়ন, স্টুডেন্টের ক্রিটিক্যাল থিঙ্কিং, স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং, স্টুডেন্টের অ্যানালিসিস এইসব ডিপেন্ড করে। নাও যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং, ওপিনিয়ন এইসব আসছে, সেক্ষেত্রে তো অপশন ডি উইল বি কারেক্ট না, যে যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো। বাকি দেখো যে কোয়েশ্চেন্স গুলো আছে, এখানে দেখো তোমার ওপিনিয়ন চাইছে, তোমার থিঙ্কিং স্কিল দেখতে চাইছে, তুমি কিভাবে জিনিসটাকে পারসিভ করছো সেটা জানতে চাইছে এই কোয়েশ্চেনের মাধ্যমে। বাট দেখো বিআরসি তে যে কামের পাস্ট টেন্স কি, কাম ভার্বটার পাস্ট টেন্স কি, আসামের জিওগ্রাফিক লোকেশন, এটা মুখস্থ বিদ্যা, এটা মেমোরি লেভেলের কোয়েশ্চেন, তাই না? আর ফার্স্ট কোয়েশ্চেনটা যেখানে বলেছে যে ডিফারেন্স বিটুইন ক্যাট অ্যান্ড র্যাট, ইঁদুর এবং র্যাটের মধ্যে ডিফারেন্স বলো, সো এটা কোথা থেকে এসেছে, ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তোমার যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে তুমি ডিফারেন্স ভালো বলতে পারবে, বাট হোয়াট ইজ ইয়োর পার্সপেক্টিভ, যদি এটা এরকম হতো তাহলে কি হতো, তাহলেই মানে যেটা ইলিশ মাছের যে কেসটা সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং থেকে এসছে। I prefer explaining the question যাতে তোমরা নিজেদের ভুল বোঝো, যারা আপকামিং টেটে বসবে তারা আন্ডারস্ট্যান্ড
করবে যে কিভাবে কোয়েশ্চেন্স গুলো ফ্রেমিং করছে। সো তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যদি আপকামিং ডেটে বসতে হয় যে হ্যাঁ এইভাবে ইউ নিড টু প্রিপেয়ার, এইভাবেই তোমাকে বুঝতে হবে। অ্যান্ড সেকেন্ডলি যারা আজকের পেপার দেখে এসেছো তারা যদি আমার পেপার দেখো বা আমার এই অ্যানালিসিস সেশনটা দেখো, সো তোমরা বুঝতে পারবে যে ওয়ের এক্স্যাক্টলি ইউ ওয়েন্ট রং যদি কোনো ভুল হয়। তো question number 2 কি বলেছে, a teacher identifies difficulty in pronunciation of a child while reading English prose loudly. This may be called, যখন একটা ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়ছে বাচ্চা, তখনই টিচার বা শিক্ষক বুঝতে পারছে যে ওর উচ্চারণে অসুবিধা আছে, ওর কিসের ডিফিকাল্টি আছে উনি সেটা শনাক্ত করতে পারছেন। তাহলে এটাকে কিরকম অ্যাসেসমেন্ট বলা যেতে পারে বা কিরকম টেস্ট বলা যেতে পারে। সো দেখো আমি একটা শর্টস বলেছিলাম যেখানে ডায়াগনস্টিক টেস্টের উপর ছিল। আমাদের এই কোয়েশ্চেনে কি ওয়ার্ডই হচ্ছে আইডেন্টিফাইজ দ্য ডিফিকাল্টি, যে পরীক্ষার মাধ্যমে আমরা কোনো কারোর ডিফিকাল্টি, কারো স্ট্রেংথ, কোনো উইকনেস আছে কিনা এটা জানতে পারি, সেই টেস্ট গুলোকে বলে হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। দিস ইজ অলসো আই হ্যাভ এক্সপ্লেইনড ইন মাই ক্লাস। ওকে, আগের কোয়েশ্চেনটাও ছিল, লাইক আগের কোয়েশ্চেনের প্যাটার্নটাও আমি ক্লাসে করিয়েছি। দিস ইজ अगेन फ्रॉम माय क्लास, आई एम वेरी हैप्पी। বাস একটু ফ্রেমিংটা আলাদা, বাট দ্য কনসেপ্ট রিমেইনস দ্য সেম। নেক্সট এখানটা কি বলেছে, অ্যাসারশন রিজনিং। again my kind of favorite question, assertion reasoning. So এখানে কি বলেছে, CCE solely focuses on academic achievements and examination result. CCE কিসের উপর ফোকাস করে, শুধুমাত্র solely মানে শুধুমাত্র বা সম্পূর্ণরূপে একাডেমিক অ্যাচিভমেন্ট গুলো, শুধু শিক্ষাগত যে কৃতিত্বগুলো সেগুলোর উপর এবং রেজাল্টের উপর, which is absolutely wrong. এটাই এখানে ভুল হয়ে যাচ্ছে, assertion absolutely false. আমরা কি জানি CCE কিসের উপর ফোকাস করে, CCE স্কলাস্টিক এবং কো স্কলাস্টিক এই দুটো এরিয়ার উপর ফোকাস করে, ঠিক আছে। সো আমার এটা অলরেডি ভুল হয়ে যাচ্ছে, assertion is false. সো যেহেতু assertion false হচ্ছে তাহলে আমাদের অপশন এ বি অটোমেটিক্যালি, এ বি সি তিনটে অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গিয়ে আমরা অপশন ডি ডিরেক্টলি দিয়ে দিতে পারি। বাট চলো লেটস সি হোয়াট ইজ দ্য রিজন ইজ। রিজনে কি বলছে, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশের একটা ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক উভয় মূল্যায়নকেই অন্তর্ভুক্ত করে। মানে বলতে চাইছে যে সিসিই শুধুমাত্র ফরম্যাটিভ নয়, ফরম্যাটিভ সামেটিভ দুটো মূল্যায়ন বা দুটো অ্যাসেসমেন্টকেই ওরা ইনকর্পোরেট করে এন্টায়ার প্রসেসে, যাতে বাচ্চার সামগ্রিক ডেভেলপমেন্ট, একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট হয়। তো which is absolutely correct, সামগ্রিক বিকাশের জন্য তো দুটোই করবে। এটাও ঠিক সিসিই তে বলেছে ফরম্যাটিভের ওপর গুরুত্বটা বেশি, বাট ফরম্যাটিভ সামেটিভ দুটোই ইনভলভড আছে। তো রিজন ইজ কোয়াইট ট্রু, ইট ইজ ট্রু। তাহলে এখানে অপশন ডি will be the correct answer, assertion is false and reason is true. All right, next question এখানে কি বলেছে, the rules for when and how to use language in a particular culture is called. একটা পার্টিকুলার কালচারে কিভাবে ভাষা ব্যবহার করবে, আমি এটা ক্লাসে বারবার বলি, স্থান কাল পাত্র হিসেব বিশেষে কথা বলতেও মানুষকে জানতে হয়। ইট ইজ অলসো উই নিড টু লার্ন দ্য রুলস, যে কোথায় কখন কার সামনে কি বলতে হয়। এই লার্নিংটাই হচ্ছে প্র্যাগম্যাটিক্স। এটাকে কি বলে, এটাকে প্র্যাগম্যাটিক্স বলে। নেক্সট হচ্ছে ম্যাসলোর, এখানে অপশন বি কারেক্ট হবে ডেফিনেটলি। এটাও আমার ক্লাসের থেকেই এসেছে ডিরেক্ট। अगेन এখনো অব্দি সো ফার যে চারটে কোয়েশ্চেন করলাম অল আর ফ্রম মাই ক্লাস, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে, সরি 5 কি বলছে, in Maslow's hierarchy of needs self actualization is analogous to, ম্যাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য কোনটা। নাও সি সেলফ অ্যাকচুয়ালাইজেশনের সংজ্ঞা যদি কেউ জানে, আনসার ওখানে, ঠিক আছে। সেলফ অ্যাকচুয়ালাইজেশনের সংজ্ঞা বা ডেফিনেশন কি, অ্যাচিভিং ওয়ানস ফুলেস্ট পোটেনশিয়াল, অ্যাচিভিং ওয়ানস ফুলেস্ট পোটেনশিয়াল, মানুষ নিজের যে ফুলেস্ট পোটেনশিয়াল, তোমার মধ্যেকার যে আর কি আলটিমেট পোটেনশিয়াল আছে সেটাকে অ্যাচিভ করাই হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তো তাহলে এখানেই তো আছে, মানুষ নিজের ফুলেস্ট পোটেনশিয়াল অ্যাচিভ করতে যায়, তাহলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন অ্যাচিভমেন্টের সাথেই রিলেটেড, নো? সেটা সাফল্যের চাহিদা, আত্মপ্রতিষ্ঠা, সাফল্য ডেফিনেটলি। এখানে মোটিভেশন ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক, ইন্ট্রিনজিক্যালি তো অবশ্যই, বাট এক্সট্রিনজিক মোটিভেশন নয়, রিওয়ার্ড পানিশমেন্ট ইন্টেলিজেন্স এগুলো নয়। নেক্সট এখানটা কি বলেছে, এখানে কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 6, যে একই শ্রেণীর একই বিষয়ের একই পরীক্ষায় দুটো বাচ্চার মধ্যে একজন
দুজন বাচ্চা পরীক্ষা দিয়েছে, দুজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, একজন 40-45 পেয়েছে, একজন 90 পেয়েছে। তো তাহলে কি বলা যেতে পারে, এখানে কি বলা যেতে পারে যে সেকেন্ড জনের জ্ঞান ফার্স্ট জনের থেকে বেশি। সো দেখো প্রথম অপশনটা দিয়েছে সেকেন্ড ওয়ান possesses twice the skill of the first, মানে প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা স্কিল দ্বিগুণ। সবসময় জানবে স্কিল ইজ সামথিং দ্যাট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু মেজার। একটা পেন পেপার টেস্টে খাতা কলমের পরীক্ষা স্কিল মেজার করা হয় না, বাট একটা শ্রেণী যদি একটা নর্মাল টেস্ট হয় পেন পেপার টেস্টে, তুমি ওখানে কি যাচাই করবে, নলেজ যাচাই করবে। আফটার অল ইট ইজ আ পেন পেপার টেস্ট আলটিমেটলি। এখানে সেকেন্ড জন হাফ পেয়েছে এটা তো হবেই না, আর প্রথম জন 45 মার্কস লেস পেয়েছে এটা তো কোয়েশ্চেন দেখেই বোঝা যাচ্ছে। বাট দ্য কোয়েশ্চেনটাকে রিড যদি আমরা ভালো করে করি, যে এই ক্ষেত্রে একজন 45 পেয়েছে একজন 90 পেয়েছে কিনা সেম ক্লাস সেম টেস্ট সেম সাবজেক্টে, তাহলে উই মে সে, আমরা বলতে পারি, ইটস নট লাইক যে আমরা মোহর লাগিয়ে দিচ্ছি কনফার্ম করে দিচ্ছি তা না, আমরা বলতে পারি উই মে সে যে হয়তো সেকেন্ড জনের নলেজ প্রথম জনের চেয়ে বেশি বা দ্বিগুণ, হোয়াট এভার। এখানে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট এখানটায় দেখো अगेन লেভেলস অফ টিচিং দিয়েছে, ভেরি ইজি। মেমোরি লেভেল, মেমোরি লেভেল মানে মুখস্থ করা রিকল করা, তো এখানটায় রিকলিং আর রিপ্রোডাকশন A2 হয়ে যাবে। সো দেখো যেখানে A2 হচ্ছে তাহলে এখানটায় এই দুটো অপশন এমনি অটোমেটিক্যালি বাদ, রইলো হচ্ছে A আর B। রিফ্লেক্টিভ লেভেল তো স্টুডেন্ট সেন্ট্রিক না, এক্ষুনি পড়লাম আমরা, রিফ্লেক্টিভ লেভেল স্টুডেন্ট সেন্ট্রিক, স্টুডেন্ট নিজেই নিজের লার্নিং অ্যাসেস করবে, সো C1 হয়ে যাবে। আর আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি হয়, কজ অ্যান্ড এফেক্ট বোঝা যায়, আগে আমরা কজ অ্যান্ড এফেক্ট আন্ডারস্ট্যান্ড করি তারপরে আমরা নিজের জিনিস অ্যাসেস করব। সো এখানে আনসার হবে A2, B3 and C1 which is option A. Correct? Yeah, correct. নেক্সট এখানটা দেখো এই কোয়েশ্চেনটাকে আমি 3 স্টার করেছি বিকজ এখনো অব্দি 8 নম্বর কোয়েশ্চেন 7টাই আমার কন্টেন্ট থেকে, বাট 8 নম্বর কোয়েশ্চেনটা ইজ নট ফ্রম মাই কন্টেন্ট, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ মার্কড ইট 3 স্টার। আই এম লুকিং ফরওয়ার্ড টু টিচ দিস থিওরি ইন আ ডিটেইলড ম্যানার ইন দ্য আপকামিং সেশন, বাট যাই হোক এখানে কি দিয়েছে, কোন এক্সপিরিয়েন্স অফ এডগার ডেল। এডগার ডেলের যে কোন এক্সপিরিয়েন্স, এটাকে যদি আমি হায়ারার্কিক্যালি সাজাই তো এখানটায় কি হবে, ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ফার্স্টে আসে হচ্ছে রিয়েল লাইফ ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, এটা নাম্বার 1, তারপরে নকল অভিজ্ঞতা, নেক্সট আসে হচ্ছে এখানে ডেমো, আর লাস্টে আসে রোল প্লে ড্রামাটাইজেশন, এই সমস্ত গুলো। সো এটা এইভাবেই সাজানো আছে। সো 4, 3, 2, 1 অপশন ডি উইল বি ইয়োর কারেক্ট আনসার। গেল। নেক্সট এখানটা কি বলেছে, अगेन দেখো এটা বেশ কনসেপচুয়াল কোয়েশ্চেন, अगेन পড়ানোর মধ্যে বাট সুন্দর করে ফ্রেমড। এখানে কি বলেছে, ফর অ্যান ইন্ডিভিজুয়াল লার্নিং, একটা ব্যক্তিগত শিক্ষণ, বাচ্চা একাই শিখছে, হ্যাঁ গ্রুপে না, ইন্ডিভিজুয়ালি শিখছে, তাহলে কোনটা আননেসেসারি। যখন ইন্ডিভিজুয়ালি শিখছে তাহলে র্যাঙ্ক কম্পিটিশন কম্প্যারিজন তো আসে না, রাইট? র্যাঙ্ক কম্পিটিশন কম্প্যারিজন আসে না। তো আমরা জানি নর্ম রেফারেন্স টেস্ট কিসের জন্য, এই র্যাঙ্কিং করার জন্য, কম্পিটিশনের জন্য, যেখানে কাট অফ বেসড এক্সামিনেশন গুলো যেগুলো সেখানে নর্মস আছে, পার্সেন্টাইল ওখানে আসছে, এই সমস্ত। সো এইখানটা এই কারণে যেটা আননেসেসারি টেস্ট হবে সেটা হবে নর্ম রেফারেন্স। বাচ্চা তো নিজেই পড়ছে, কারোর সাথে ওর কম্পিটিশনই নেই, ওর জন্য ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট ঠিক আছে, হ্যাঁ যে একটা নির্দিষ্ট মানদণ্ড পাস করতে হবে, যেমন টেট 90 পেতে হবে, এটা একটা নির্দিষ্ট মানদণ্ড, এখানে কোনো নর্ম নেই। ওকে, কিউইং, টিচার কিউ দেবে, হেল্প করবে, টিচার ফিডব্যাক দেবে, ভালো, বাট এখানটায় যেহেতু লার্নিংটা ইন্ডিভিজুয়াল হচ্ছে তো বেকার আমার নর্ম রেফারেন্স তো আননেসেসারি না। ইয়া, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 কি আছে, ব্লুমের ট্যাক্সোনমি থেকে। अगेन আমারই প্রেডিক্টেড কোয়েশ্চেন, আমি বলেছিলাম ব্লুমের ট্যাক্সোনমি থেকে আসবে, আমরা গতকালকে আমাদের ক্লাসে আমরা ডিটেইলে ডিসকাস করেছি ব্লুমের ট্যাক্সোনমি, এবং যেখানটা ডিসকাস করেছি আই ডোন্ট নো হাউ ওয়াই বাট ওই জায়গাটা থেকে এসেছে, যে এখানটা কি বলেছে যে উনি যে ইন দ্য রিভিশন অফ ব্লুমস ট্যাক্সোনমি অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস ইন কগনিটিভ ডোমেইন দ্য ইনক্লুডেড অ্যান্ড রিপ্লেসড আইটেম। যখন ব্লুমের ট্যাক্সোনমি দুবার দেওয়া হয়েছিল, ওকে, সো সেকেন্ড টাইম যখন ব্লুমের ট্যাক্সোনমি রিভাইজড হলো, যখন ওটা রিভিশন হলো, সংশোধন হলো, তখন কোন আইটেমটা ইনক্লুড বা রিপ্লেস কি হয়েছিল। সো প্রথম ব্লুমের ট্যাক্সোনমিটা যেটা ছিল সেটা না নাউন ফর্মে দেওয়া ছিল, আমি একটু লিখছি। তো প্রথম ব্লুমের ট্যাক্সোনমি ছিল হচ্ছে নলেজ and then comprehension
and then application, analysis, synthesis, and lastly evaluation. ঠিক আছে, যখন ফার্স্ট টাইম ব্লুমের ট্যাক্সোনমি এসেছিল, and last is evaluation, এইরকম একটা evaluation, sorry, little excited, little nervous, that is why making mistakes. Anyways, evaluation. পরে ওনার যে লেটেস্ট যে ট্যাক্সোনমিটা এলো সেটা উনি নাউন ফর্ম থেকে কনভার্ট করে ভার্ব ফর্ম করেছিল, এটা উনি চেঞ্জ করেছিল, আর দুটোর জায়গা ইন্টারচেঞ্জ করে দিয়েছিল। নলেজকে করে দিয়েছিল হচ্ছে রিমেম্বার, কম্প্রিহেনশনকে করে দিয়েছিল আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লিকেশনকে করেছিল অ্যাপ্লাই, অ্যানালিসিসকে করেছিল অ্যানালাইজ, এবং এই দুটোর জায়গা উলটফিলেট করে দিয়েছিল। ঠিক আছে, ইভ্যালুয়েশনকে আগে এনে দিয়েছিল ইভ্যালুয়েশন, আর সিনথেসিসকে পরে বা ওটাকে ক্রিয়েটিং ও লিখে দিয়েছিল। ইভ্যালুয়েশন আগে অ্যান্ড দেন তারপরে সিনথেসিস করে দিয়েছিল, অ্যাকচুয়ালি ক্রিয়েট লিখেছিল উনি, আসলে উনি লিখেছিল ক্রিয়েট। সো তাহলে কোন দুটো জায়গা চেঞ্জ করেছিল উনি? সিনথেসিস আর ভ্যালুইং মানে ইভ্যালুয়েশনের কথা বলছে, এই দুটোকে উনি চেঞ্জ করেছিল, রাইট? সো এই দুটো আনসার হবে। অ্যাটিটিউড কোথাও ছিল না। সিনথেসিস ক্রিয়েটিং এটা একই জিনিস, আলাদা জিনিস নয়। ঠিক আছে, অলরাইট। এইটা ভ্যালুইং অ্যাকচুয়ালি ইভ্যালুয়েশন। নেক্সট, এটা তো আমরা করেইছিলাম। According to Bruner, the stages of learning in increasing order. Bruner এর stages of learning দিয়েছে enactive, iconic and symbolic. এটাই হবে। এটা আমরা আগের দিন রিভিশন ক্লাসে করেছিলাম। অলরাইট। তবে রাইট নাও আই এম সিইং, আমার মতে তো এটাই হওয়া উচিত যদি কোয়েশ্চেনের কি বলবো, কোয়েশ্চেনের কম্প্রিহেনশন যদি এটা হয়। বাট अगेन যদি সিনথেসিস ক্রিয়েটের ব্যাপারটা যদি হয়, যে এখানটা যদি কোয়েশ্চেন নাম্বার 10 কে আমি আরেকবার একটু পড়ছি, যে ইন দ্য রিভিশন অফ ব্লুমস ট্যাক্সোনমি, দ্য ট্যাক্সোনমি অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে কগনিটিভ ডোমেনে দ্য ইনক্লুডেড অ্যান্ড রিপ্লেসড আইটেম আর রেসপেক্টিভলি ইনক্লুডেড অ্যান্ড রিপ্লেসড আইটেম রেসপেক্টিভলি, তো উনি চেঞ্জ করে রিপ্লেস করেছিল ক্রিয়েট অ্যান্ড সিনথেসিস। আই থিঙ্ক ইট শুড বি ইনক্লুডেড অ্যান্ড রিপ্লেসড আইটেম। তাহলে এটা ডিও হতে পারে। এটা ডিও হতে পারে, ইনক্লুডেড অ্যান্ড রিপ্লেসড। তো ভ্যালুইংটা তো উনি কোথাও ইনক্লুড করেনি, ক্রিয়েটিং অ্যান্ড সিনথেসিস। গাইস, দিস ক্যান বি ডি এস ওয়েল। ক্রিয়েট উনি বলেছিলেন, অ্যান্ড ক্রিয়েটকে কি দিয়ে রিপ্লেস করেছিল? সিনথেসিসে। আই থিঙ্ক উই শুড গো ফর ডি। ওকে, আই থিঙ্ক উই শুড গো ফর ডি। ঠিক আছে, ফর দিস কোয়েশ্চেন আমি লজিকটা এটা বলার পর, যদি সিনথেসিসকে উনি ক্রিয়েট করে দিয়েছিল এবং ওর জায়গাটাকে পরিবর্তন করে দিয়েছিল। So it should be creating synthesis. Answer এটা হওয়া উচিত, not this. Synthesis আর valuing ওটার জায়গা অদল বদল করেছিল, যেটা ইনক্লুড করা হয়েছে ক্রিয়েটটাকে ইনক্লুড করা হয়েছে, এবং কার রিপ্লেসে? সিনথেসিসের রিপ্লেসে করা হয়েছে। তো আমরা এইভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি জিনিসটাকে। সো ক্রিয়েটিং, সিনথেসিস। চলো, আবার জানি না এই কোয়েশ্চেনটার জন্য উই হ্যাভ টু ওয়েট, বিকজ এই কোয়েশ্চেনে যদি দুরকম হতে পারে। আমি যেটা বুঝলাম যে কোন জায়গাটাকে রিপ্লেস করা হয়েছিল কোনটা ইনক্লুড করে, সো সেটার ক্ষেত্রে বি হতে পারে, বাট আই থিঙ্ক বি না হয়, ইট শুড বি ডি। ডি শুড বি দ্য কারেক্ট আনসার, কি ক্রিয়েটিং অ্যান্ড সিনথেসিস। অলরাইট,
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 এখানটা কি বলেছে, which of the following is assumed to remain same up to a certain period of human life? নিচের কোনটা certain period of human life এ একই থাকে? বডি হাইট, এজ, আইকিউ একই থাকে না, মেন্টাল এজ একই থাকে, বলে ফ্লুইড ইন্টেলিজেন্স আপ টু 15 or 16 ইয়ার্স অব্দি বাড়ে, তারপর থেকে ওটা একই থাকে, স্ট্যাগনেন্ট হয়ে যায়। সো ফ্লুইড ইন্টেলিজেন্সের পার্সপেক্টিভ, সো মেন্টাল এজ আনসার হবে। ওকে, মেন্টাল এজ এটার আনসার হবে। এটা আমি আমার ক্লাসে পড়েছিলাম যে আইকিউর ক্যালকুলেশনে কিভাবে মেন্টাল এজ কোনো অ্যাডাল্ট মানুষের আইকিউ যদি ক্যালকুলেশন করতে বলে তখন তুমি মেন্টাল এজটা কি ধরবে, তখন তুমি 15 বা 16 ধরবে, যেরকম তোমার কোয়েশ্চেন আসছে। সো ইন দ্যাট কেস মেন্টাল এজ উইল বি দ্য আনসার। নেক্সট এখানটায় কি বলেছে, 5E মডেলের 5E মডেল থেকে কোয়েশ্চেন এসছে। अगेन দেখো, এটা আমরা আগের দিন করেছিলাম, যে সেটার থেকেই ধরে দিয়েছে, এক একটা স্টেজ দিয়ে দিয়েছে মডেলের, চারটে 5E মডেলের চারখানা স্টেজ দিয়েছে, আর তার এক্সপ্লেনেশন দিয়েছে কোনটার সাথে কোনটা ম্যাচিং। তো দেখো এঙ্গেজমেন্ট স্টেজে কি হয়, টিচার এসে লার্নারদের সাথে চ্যাটিং করে, তাদের মধ্যে ইন্টারেস্ট মোটিভেট করে, এটা তো A3 হবে। এক্সপ্লোরেশনে বাচ্চারা নিজেদের হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করে, নিজেরাই পার্টিসিপেট করে, নিজেরাই নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করে, সো এটা এক্সপ্লোরেশন হবে। এক্সপ্লেনেশনে কি, টিচার ডিসকাস করে, বাচ্চাদেরকে কনসেপ্ট বোঝায়, সমস্ত কিছু। ইলাবোরেশনে কি হয়, অ্যাপ্লাই করে। সেখানটায় দেখো এইগুলো হচ্ছে কিওয়ার্ড, আমি যেগুলো মার্ক করে রেখেছি, দিস ইজ গোয়িং টু সার্ভ অ্যাজ ইয়োর কিওয়ার্ড। কিওয়ার্ডের ক্ষেত্রে কি, হ্যাঁ, যে যেখানে অ্যাপ্লাই করতে হবে, যা তুমি শিখেছো সেটাই হচ্ছে ইলাবোরেশন। সো ওটা হচ্ছে ব্যাখ্যাকরণ, সরি সম্প্রসারণ, আই এম সো সরি। সেদিক থেকে কি হচ্ছে তোমার A3 দিয়ে, তাহলে হ্যাঁ এই দুটো এমনি বাদ চলে যাচ্ছে, A3, and then it is B2, A3 B2 again পরপর একই, then it is going to be C5, A3 B2 C5 and D1, so yeah, C is going to be the correct answer. ঠিক আছে, নেক্সট question number 14 কি বলেছে, the students of a class should not complete their should not na a students the students of a class could not complete their answers during class hours, so a part of recess was curtailed to provide more time. This is an example of, বলছে যে ক্লাসের নির্দিষ্ট বাধা ধরা সময়ের মধ্যে বাচ্চারা কাজ শেষ করতে না পারায় ওদের যে রিসেস পিরিয়ড, ফাঁকা ফ্রি পিরিয়ড, রিসেস মানে বিরতি পিরিয়ডের থেকে কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, যে না তুমি সময়ের মধ্যে কাজ শেষ করতে পারোনি, ভালো হয়েছে, তোমার যে ফ্রি পিরিয়ড ওখানে তোমাকে কি করবো, ফ্রি পিরিয়ড থেকে টাইম কেটে তোমাকে এখানে তার মধ্যে ফিনিশ করতে হবে। সো এটা কি হলো, দেখো ওর কাছ থেকে কিছু ছিনিয়ে নিচ্ছে, ওর কাছ থেকে কিছু সময় কেটে নেওয়া হচ্ছে, মাইনাস করে নেওয়া হচ্ছে, কেন, বিকজ ও ক্লাসে ঠিক কাজটা কমপ্লিট করতে পারেনি, তার সর্ট অফ একটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে, বাট ওর কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে, সো এটা নেগেটিভ পানিশমেন্ট, নেতিবাচক শাস্তি, রিইনফোর্সমেন্ট তো না। ঠিক আছে, বিকজ ও কিছু করতে পারিনি বলে, যাতে নেক্সট টাইম থেকে ও আরো জিনিসটা ঠিক করে করতে পারে, তাই জন্য আর কি সর্ট অফ এই একটা ব্যবস্থা করা, তো এটাকে শাস্তি দেওয়া বলছে, বাট শাস্তিটা হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট। ওকে, কিছু যদি দেওয়া হতো, মানে যদি এরকম যে কাজটা কমপ্লিট করতে পারেনি বলে ওকে মেরেছে, বা ওকে হয়তো কিছু শাস্তি দিয়েছে, মানে সাপোজ কিছু মেরেছে বা হিট করেছে, কিছু অ্যাড অন করা হতো, তাহলে ওটা পজিটিভ পানিশমেন্ট। বাট ও কাজটা করতে পারেনি বলে ওর কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, কিছু সময় কেটে কাজের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, সো দ্যাট ইজ নেগেটিভ পানিশমেন্ট। ঠিক আছে, অলরাইট। নেক্সট এখানটায় কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে, which of the following is the most suitable for storytelling to the learners of class 1? যদি একটা ক্লাস 1 এর বাচ্চাদেরকে, প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নলিখিত চারটির মধ্যে কোনটা সর্বাপেক্ষা উপযুক্ত হবে। সো এক্ষেত্রে আমি বলবো, যখনই বাচ্চাদেরকে বলবে, দেখবে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে শেখা হয়, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার, হোয়াট ইউ আর, ওরা এরকম হাত দেখিয়ে জেস্টার দেখিয়ে করে, তো দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস দেম টু রিমেম্বার বেটার। সো ভয়েস মডুলেশন এবং হাতের অঙ্গি ভঙ্গি করার মাধ্যমে বলাটা, আই থিঙ্ক ইট উড হ্যাভ বিন বেটার অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। চলো, কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, the learning associated with computer literacy training. কম্পিউটার লিটারেসি ট্রেনিং মানে কম্পিউটার কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে ইন্টারনেট চালাতে হয়,
কিভাবে সফটওয়্যার অপারেট করতে হয়, কিভাবে অন্যান্য জিনিস পেন্ট করতে হয়, এটা করতে হয়। সো এখানে প্রসেস ইনভলভ, বেশি করে প্রসেস ইনভলভ। সো আমার এখানে মনে হয় এটা প্রসিডিউরাল লার্নিং, পদ্ধতিগত শিখন না, সে কিভাবে করতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়। কম্পিউটার হ্যান্ডলিং যখন আমরা শিখছি, কোন একটা প্রসেসই শিখছি, সেখানে ফ্যাক্ট কনসেপ্ট অ্যাসোসিয়েট বেশি কিছু হচ্ছে না, প্রসেস হচ্ছে, তাই তো? অলরাইট, নেক্সট এখানটায় কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে? ভেরি গুড কোয়েশ্চেন, মানে আই ফাউন্ড দিস ভেরি ইনসাইটফুল, অনেক ভাবার মতন। সেখানে 17 এর কি বলেছে? আ চাইল্ড ইজ repeatedly dismantling her toy gun and repeatedly assembling the parts for learning to make a complete toy gun. বলছে একটা সম্পূর্ণ বন্দুক তৈরি, সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে গেলে, তৈরি করতে শেখার জন্য, মানে যাতে একটা পুরো একটা খেলনা বন্দুক বানাতে পারে, একটা শিশু কি করছে? খেলনা বন্দুকের অংশগুলি বারবার বারবার করে খুলছে, বারবার বারবার করে পুনঃ পুনঃ খুলছে, পুনঃ পুনঃ জোড়া লাগাচ্ছে। ঠিক আছে? তাহলে which of the two of the given four learning theories mainly involved in this process? চারটের মধ্যে কোন লার্নিং থিওরিটা কাজে লাগাচ্ছে? দেখো আমি যে দুটো হাইলাইট করেছি এটাই হচ্ছে তোমাদের কিওয়ার্ড। প্রথম কথা, বাচ্চাটা রিপিটেডলি ডিসম্যান্টলিং করছে, রিপিটেডলি অ্যাসেম্ব করছে। রিপিটেডলি করছে মানে বারবার বারবার প্র্যাকটিস করছে। সো প্র্যাকটিস আমরা কোথায় পড়েছি? প্র্যাকটিস আমরা থর্নডাইকে পড়েছি, ল অফ প্র্যাকটিস আছে থর্নডাইকে, মানে ল অফ এক্সারসাইজ আছে থর্নডাইকের, রাইট? আবার দেখো এখানে হোল থেকে পার্ট, পার্ট থেকে হোল করছে, তাই না? প্রথমে পার্ট আসছে, পার্ট থেকে তারপরে হোল করছে। সো পার্ট থেকে হোল, হোল থেকে পার্ট, এটা একটা গেস্টাল্ট থিওরি অফ লার্নিং না, জেস্টাল্টের, জেস্টাল্ট যেটা কফকা আর কোহলার করেছিল, ঠিক যেরকম ওই শিম্পাঞ্জি করেছিল, সুলতান করেছিল না পার্ট গুলো, যখন সুলতানকে কফকা এন্ড কোহলার, মানে কি বলবো, অ্যাকচুয়ালি কোহলারের থিওরি ছিল ইনসাইট লার্নিং এর, কি একটা খাঁচার মধ্যে বন্ধ করে রেখেছিল সুলতান, ওই পিসেস ছিল, বক্সেস ছিল, পিসেস গুলোকে পরপর পরপর লাগিয়ে অ্যান্ড দেন ও মানে পরপর লাগাচ্ছিল, খুলছিল, এভাবে ট্রাই করছিল। সো হোল টু পার্ট, পার্ট টু হোল, তো একবার পার্টে পার্টে দেখছে, দেন अगेन হোলে দেখছে। জেস্টাল্ট থিওরির মেইন কি বলবো, একটা what do I say, ট্যাগলাইনই আছে জেস্টাল্টের স্কুলের, যে হোল ইজ মোর দ্যান দ্য সাম অফ ইটস পার্ট। একবার পার্ট করছে, একবার হোল করছে, খুলছে ভাঙছে, খুলছে ভাঙছে, এরম টাইপের, লাইক ভাঙছে অ্যান্ড গড়ছে, হোলে ভাঙছে, হোলে গড়ছে অ্যান্ড আবার পার্টে ভাঙছে। সো এটা জেস্টাল্টের থেকেই আসছে। সো কফকা অ্যান্ড কোহলার, তো 1 and 4 will be the correct answer. অলরাইট, এখানে কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং এর কিছুই নেই। প্যাভলভ আর স্কিনার তো এমনিও তোমরা করতে পারতে, যে প্যাভলভ তো ক্লাসিক্যাল কন্ডিশনিং, স্কিনার অপারেন্ট কন্ডিশনিং, এর এখানে কোনো গল্পই নেই। সো থর্নডাইক আর কোহলারই হবে। নেক্সট এখানটায় কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে? which one of the following statements is inappropriate in reference to evaluation and assessment? ইভ্যালুয়েশন এবং অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট? তো দেখো সিসি প্রথমে অপশন কি বলেছে, যে স্কলাস্টিক কো স্কলাস্টিক দুটোই হয়, ঠিক। ডায়াগনস্টিক টেস্ট রেমিডিয়েশনের সাথে রিলেটেড, শুরুতেই বললাম, ঠিক। ফরম্যাটিভ ডাজ নট মেজার ইনস্ট্রাকশনাল প্রসেস, অলরাইট। আর অপশন ডি কি বলছে, যে সামেটিভ অ্যাসেসমেন্ট ইজ এ টুল অফ ইভ্যালুয়েশন ইউজড বাই দ্য টিচার এট দি এন্ড অফ দ্য হোল। সেটা তো স্বাভাবিক, সামেটিভ অ্যাসেসমেন্ট সবার লাস্টে গিয়ে হয়, ঠিক আছে? তো তাহলে অপশন সি এক্ষেত্রে হবে, যে অপশন সি তে যে ইনস্ট্রাকশনাল প্রসেসের কোনো মেজার হয় না এখানে। টিচার অ্যাকচুয়ালি, মানে দেখো ইনস্ট্রাকশনাল প্রসেসের কোনো মেজার হয় না, এটা মোস্টলি টিচার ডিউরিং লার্নিং করায়। সো আই এম নট ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্য অপশন সি, বাট এখানে যদি এলিমিনেট করে বার করতে হয় তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যে কোনটা রিলেটেড নয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট যেহেতু বলেছে, তাহলে সেক্ষেত্রে সি হবে। নেক্সট এখানটায় কি বলেছে? अगेन দেখো এটা একটা কমন কোয়েশ্চেন। when learners try to think within the given information, যখন প্রদত্ত তথ্যের মধ্যেই চিন্তা ভাবনা করে, যা দেওয়া আছে তার মধ্যে থেকে, তো তাহলে তো সেটা কংক্রিটই হবে, মূর্তই হবে। এখানে অভিসারী অপসারী কিছু নেই, মাল্টিপল সলিউশন, মাল্টিপল প্রবলেম, এসব কিছুই নেই। আর যা দেওয়া আছে তার মধ্যে থেকেই, নিজের কিছু ইমাজিনেশনেরও ব্যাপার নেই, তো বিমূর্তও হবে না। সো কারেক্ট আনসার মূর্ত হবে বা কংক্রিট থিঙ্কিংই হবে। ওকে,
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, अगेन এটা 2022 সালে রিপিট কোয়েশ্চেন দিয়ে দিয়েছে গাইস, যে দ্য চাইল্ডস ইনএবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন ফ্রম আনাদার্স পয়েন্ট অফ ভিউ, অন্য লোকের পয়েন্ট অফ ভিউ না বুঝতে পারাটাকে কি বলে? আত্মকেন্দ্রিকতা বলে, ইগোসেন্ট্রিজম বলে। কারেক্ট এটা। নেক্সট এখানটায় কি বলছে, ডেফিসিট বেসড অ্যাপ্রোচ ইন ইনক্লুসিভ এডুকেশন ইজ ডিসকারেজেবল বিকজ, ডেফিসিট বেসড অ্যাপ্রোচ, ঠিক আছে, ঘাটতি ভিত্তিক ধারাকে ডিসকারেজ করা হয় কেন? সো দেখো আগে বোঝা যাক যে ঘাটতি ভিত্তিক মানে ধারাটা কি। ঘাটতি ভিত্তিক ধারা বা ডেফিসিট বেসড অ্যাপ্রোচটাতে এটাই হয় যে টিচাররা মনে করে যে এর মধ্যে কোনো খামতি আছে, তার মানে এ অন্যদের মতন অত ভালো নয়। বাট বাচ্চাটা যে ডিফারেন্টলি এবলড হতে পারে টিচার সেটা ভাবে না। টিচার ভাবে নর্মাল ক্লিশে অ্যাভারেজ বাচ্চার মতন নয়, তার মানে এর মধ্যে প্রবলেম আছে, সে অন্যদের মতন অতটা কম্পিটেন্ট হবে না। তাহলে এতে করে কি হবে, শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর শিক্ষণ ক্ষমতাকে যথাযথ গুরুত্ব দানে সক্ষম করে তুলতে পারছে না। বাকি তুমি যা আছে দেখবে পড়ে, ইট ইজ নট গোয়িং টু বি দ্য কারেক্ট রেলেভেন্ট আনসার অ্যাজ পার দিস কোয়েশ্চেন। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 22, এখানটা কি বলেছে, দ্য টিচার ইজ নট ফলোইং দ্য ম্যাক্সিমস অফ টিচিং ওয়েন। সো টিচার শিক্ষণের, দেখো শিক্ষণের নীতির থেকে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন দিয়েছে, ভেরি গুড কোয়েশ্চেন। খুব মানে ব্রেন স্টর্ম লাগবে এই কোয়েশ্চেনের আনসার করতে গেলে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। সো এখানটায় দেখো একটা ছিল যে টিচার শোজ গার্ডেন ফার্স্ট অ্যান্ড দেন প্লান্টস, এটা ঠিক আছে, হোল টু পার্টে গেছে। এটা কোন ম্যাক্সিমের সাথে? হোল টু পার্ট। আগে পুরোপুরি গার্ডেনটা দেখিয়ে নিল, হোল ওভারভিউ দিয়ে দিল, তারপরে পার্টে যাচ্ছে। এটা একটা ম্যাক্সিম ছিল। শোজ দ্য পিকচার অফ ডগস ফার্স্ট অ্যান্ড দেন টু বিয়ার্স, আগে কুকুরের ছবি দেখাচ্ছে তারপরে বিয়ার। কেন এরকম? এটা সিন টু আনসিন। এটা আমার মনে হচ্ছে যে কিসের সিন টু আনসিন, যে হ্যাঁ বাচ্চারা তো ডগ দেখেছে বিকজ কুকুর আশেপাশে দেখা যায়, কিন্তু কিন্তু রীতিমতন ভাল্লুক দেখা যায় না, ঠিক আছে। সো দেখা থেকে অদেখার দিকে নিয়ে গেছে, মেক সেন্স, বা নোন থেকে আননোনের দিকে নিয়ে গেছে, মেক সেন্স, এটাও হতে পারে। কিন্তু এখানটায় अगेन দেখো অপশন ডি তে বলেছে হেল্পস টু ফর্ম কনসেপ্ট অন দ্য বেসিস অফ কমন ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, যেগুলো সাধারণ বৈশিষ্ট্যের সময়ের ভিত্তিতে ধারণা গঠন করতে শিখেছে। বাট এখানটায় দেখো টিচার্স হিউম্যানিটি ফার্স্ট অ্যান্ড দেন হিউম্যান বিংস। দেখো হিউম্যানিটি, মনুষ্যত্ব কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। হিউম্যানিটি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট থিং। হিউম্যান বিং কি? হিউম্যান বিং কংক্রিট জিনিস, চোখের সামনে তো মানুষ দেখতে পাই। আমাদের হিসেব মতন কি ছিল টিচিং এর ম্যাগজিন, যে কিরকম হবে, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট হবে, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট হবে। বাট এখানে আগে অ্যাবস্ট্রাক্ট পড়িয়ে দিয়েছে হিউম্যানিটি, এন্ড তারপরে হিউম্যান বিংস পড়াচ্ছে, অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট। তো তাহলে এটা টিচার ফলো করছে না, টিচিং ম্যাগজিন ফলো করছে না বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু আগে হিউম্যানিটি অ্যাবস্ট্রাক্ট জিনিস পড়াচ্ছে তারপরে কংক্রিট জিনিস পড়াচ্ছে। সেক্ষেত্রে এ হবে 22-এর। নেক্সট 23 প্রশ্ন কি বলেছে, which of the following statements does not match with the concept of pedagogy? যদি 2022-এর প্রশ্ন, 2022-এ একটা কনসেপ্ট ছিল যে পেডাগজি টার্মটার সাথে কোনটা রিলেটেড নয়, ওরই অপশন থেকে মিলিয়ে ঝুলিয়ে এসছে। ওই অপশনে একটা ছিল যে পেডাগজি ডিপেন্ডস আপন কালচার, ঠিক আছে, যেমন পড়ানোর টেকনিক, পড়ানোর ধরন কালচারের উপর ডিপেন্ড করে। এটা আমি আমার ক্লাসকে গতকালকে বলছিলাম যে উই কন্ডাক্ট আর ক্লাসরুম ইন আ বাইলিঙ্গুয়াল এনভায়রনমেন্ট, যেখানে আমি ইংলিশ এবং বাংলা ইউজ করে করে পড়াই। আমাদের কালচারটা বেঙ্গলি, দ্যাট ইজ ওয়াই আই ইউজ বেঙ্গলি। কালচার যদি অন্য হতো আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম। সো কালচারের উপর ডিপেন্ড করে। এখানে কি লিখেছে, সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতে প্রতি উদাসীন, মানে কালচারের উপর ডিফারেন্ট, মানে নির্ভর করে না, ইনডিফারেন্ট টু দ্য কালচারাল কনটেক্সট। ইট ইজ তো রং। পেডাগজি ইজ ইনফ্লুয়েন্সড বাই কালচার, ঠিক আছে। সো অপশন বি হবে আনসার। কোয়েশ্চেন নাম্বার 24 কি বলছে, which approach is inappropriate to constructive use? again এটা একটা কমন কোয়েশ্চেন, ঠিক আছে। কনস্ট্রাকটিভিজমের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সবাই জানে যে মুখস্থ করাকে কনস্ট্রাকটিভিজম কখনো সাপোর্ট করে না। সো কোন একটা জিনিসকে মেমোরাইজ করা নট পার্ট অফ কনস্ট্রাকটিভিজম, ঠিক আছে। ক্রিটিক্যাল থিঙ্কিং, এম্পিরিক্যাল এঙ্গেজমেন্ট, গ্রুপ লার্নিং, কোলাবোরেশন, এই সমস্তগুলোই দেখা হয়। কোয়েশ্চেন নম্বর 25 কি বলেছে, স্টেটমেন্ট গুলো কনসিডার করো। হ্যাঁ,
তো কোনটা কারেক্ট বলতে হবে। বলছে যে অপশন 4 বলছে ডেভেলপমেন্ট ইজ সোললি ইনফ্লুয়েন্সড বাই হেরিডিটি। ডেভেলপমেন্ট শুধুমাত্র বংশগতি দিয়ে ইনফ্লুয়েন্সড, এটা তো হবেই না, তো অপশন 4 যেটাতে আছে বাদ। এটা একটা কি পয়েন্ট ছিল। গ্রোথ ইজ ইনফ্লুয়েন্সড বাই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা ঠিক আছে। গ্রোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট দিয়ে ইনফ্লুয়েন্সড হচ্ছে, 2 কারেক্ট হবে। 2 কারেক্ট হবে, তো তাহলে অনলি 1 তো হবে না, অপশন এ কেটে গেল, রইলো বাকি অপশন বি অ্যান্ড অপশন ডি। ওকে, সো অপশন বি তে কি বলেছে 2 and 3, আর এখানে বলেছে অনলি 2। অলরাইট, 3টা কি আছে দেখা যাক। জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন, which is absolutely correct. Maturation involves the unfolding of inherited biological potential. আমি বলেছিলাম ম্যাচুরেশন এর সাথে সিডিপি তে ম্যাচুরেশন কে জেনেটিক ব্লুপ্রিন্ট একটা আছে, আমার পিডিএফ এ লেখাই আছে যে জেনেটিক ব্লুপ্রিন্ট ম্যাচুরেশন জেনেটিক্যালি বেসড, তো তাহলে ইনহেরিটেড মানে বংশগত জৈবিক প্রবণতা যে আছে এটা তো অ্যাবসলিউটলি ট্রু, তাহলে 2 and 3 will be the correct answer, বি হবে। নেক্সট 26 এরটাতে কি বলেছে দেখো, according to Kohlberg the level of moral development in which an individual judges morality in terms of abstract principle, বিমূর্ত নীতি। বিমূর্ত নীতি কোথায় হয়? ছোট বয়সে তো বিমূর্তর কোনো সিনই নেই, যা হবে বড় বয়সে হবে, সো অবভিয়াসলি পোস্ট কনভেনশনালি হবে। বোথ কনভেনশনালে কেন হবে না? বোথ কনভেনশনালে কি হয়, দুটো জিনিস হয়, একটা গুড বয় গুড গার্ল হয়, একটা ফলোইং সোশ্যাল অর্ডার হয়, সামাজিক আইন ফলো করা, গুড বয় গুড গার্ল হওয়া। এখানে বিমূর্তর কোনো সিনই নেই, তাহলে এটা হবে না, বোথ হবে না, শুধু পোস্ট কনভেনশনাল হবে। অলরাইট, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 27 ম্যাসলো থেকে দিয়েছে কি কি, খুব ইজি। সেফটি নিড, সেলফ এস্টিম, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, বিলঙ্গিংনেস। বিলঙ্গিংনেস মানে আমার কেউ থাকুক, রিলেশনস থাকুক, ঠিক আছে। ওকে, রিয়েলাইজিং ওয়ানস ওন পোটেনশিয়াল, এটাই তো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ওকে, নেক্সট হচ্ছে রেকগনিশন ফ্রম আদার্স, লোকেরা আমাকে রেকগনাইজ করুক, এটাই সেলফ এস্টিম। আর সেফটি নি মানে হচ্ছে শেল্টার, আশ্রয়। সো কি হচ্ছে এটাতে, এখানে কি দাঁড়াচ্ছে, C1। ওকে, C1 কোথায় আছে? C1 এ ইট শুড বি শেল্টার হওয়া উচিত ছিল, এনিওয়ে। এস্টিম নিডস, ওকে, রিয়েলাইজিং ওন পোটেনশিয়াল হচ্ছে B3। সো B3 কোন দুটোতে আছে? এই দুটো, এইখানটা এটা হবে না অটোমেটিক্যালি। অলরাইট, তো B3, আচ্ছা, সেফটি ইজ বেসিক্যালি শেল্টার, C1, belonging relationship D2, and A self esteem is recognition A5। গাইজ এখানে অপশন ভুল আছে, এখানে 4 হবে না, এখানে 1 হবে, এটা ভুল আছে, বাট এনিওয়ে C will be the answer, ঠিক আছে। C will be the answer, 4 হবে না 1 হবে, মেবি they have mistaken somehow, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 28, এখানটা কি বলেছে, अगेन ব্লুমস ট্যাক্সোনমি থেকে এসছে। I was actually predicting যে গত বছর ব্লুমস ট্যাক্সোনমি থেকে কোনো কোয়েশ্চেন আসেনি বলে এবছর ব্লুমস ট্যাক্সোনমি থেকেই কোয়েশ্চেন আসবে, and see two questions are from Bloom's taxonomy on a single topic. Anyway, consider the following statements. In fact, I had published a list of 15 topics, 15 important topics for CDP, সেখানে I included Bloom's taxonomy. তো এনিওয়ে, তো এখানটায় কি বলেছে যে অপশন 1 এ কি বলেছে, ইট ক্যাটেগরাইজেস অবজেক্টিভস রেঞ্জিং ফ্রম লোয়ার অর্ডার টু হায়ার অর্ডার। ঠিক, ব্লুমের যে ট্যাক্সোনমিটা যেটা আছে, যেটা আমি এখন লিখলাম, ইয়া এখানটাতে সি হিয়ার, ব্লুমের ট্যাক্সোনমিটা যেটাতে আছে, রেঞ্জটা কি লোয়ার থেকে হায়ার অর্ডার, মনে রাখাটা খুব লোয়ার অর্ডার, হায়ার অর্ডার কিছু ক্রিয়েট করাটা অনেক হায়ার অর্ডার, লো টু হাই করা আছে, এটা অ্যাবসলিউটলি কারেক্ট। অপশন 1 তো কারেক্টই আছে, অপশন 1 তো না, স্টেটমেন্ট 1 কারেক্ট আছে। অলরাইট, লোয়েস্ট লেভেল অফ ব্লুমস ট্যাক্সোনমি ইজ ক্রিয়েটিং, এটাই তো ভুল, ক্রিয়েটিং তো হাইয়েস্ট লেভেল, তো অপশন 2 হবেই না। আর বলেছে কোনটা কারেক্ট, তো অপশন 2 হবে না, তো 2 হবে না মানে সি আর ডি এমনি বাদ। অপশন 3 তে কি বলছে যে
অ্যানালাইজিং ইজ আ হায়ার অর্ডার স্কিল। হ্যাঁ, অ্যানালাইজিং অনেক পরে আসে, তো এটা একটা হায়ার অর্ডার স্কিল যেখানে কি হয় ব্রেকডাউন করা, বিশ্লেষণ মানেই তো ব্রেকডাউন করে দেখা। তো ঠিক, তো 1 and 3 উইল বি দ্য কারেক্ট আনসার। শুধু 1 কেন হবে, অ্যানালাইজিংও তো হবে। আর ইট অ্যাসেসেস মেমোরাইজেশন স্কিল না, ব্লুমের ট্যাক্সোনমি মেমোরাইজেশন স্কিল অ্যাসেস করে না। এনি নেক্সট, আগেন এটা দেখো পিয়াজের থেকে দিয়েছে। পিয়াজে ইজ আ ফেভারিট টপিক অফ সিডিপি। পিয়াজে থেকে প্রত্যেক বছর দুটো কোয়েশ্চেন আসবেই। দিস ইজ সেড, এর আগে একটা ইগোসেন্ট্রিজম এলো, এখন এটা স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন। এখান থেকে আমি বলেও ছিলাম যে যেহেতু এই জায়গাটা আগের বছর আসেনি, আগের বছর থিওরির পোর্শন থেকে, মানে থিওরি মানে কি স্টেজেস এর পোর্শন থেকে বেশি এসেছে, সো ওর এই টার্মস গুলো থেকে আসবে, আই প্রেডিক্টেড। আগেন ইটস আ ভেরি কমন কোয়েশ্চেন। স্কিমা কি? একটা অর্গানাইজড প্যাটার্ন, রাইট? এ টুই হবে, তো কাজেই এ বি বাদ। অ্যাসিমিলেশন মানে কি? অ্যাসিমিলেশন মানে যেটা তোমার হোয়াট ডু আই সে, যেটা তোমার এক্সিস্টিং স্কিমা, যেটাকে ইউজ করে তুমি জিনিসটাকে ইন্টারপ্রেট করো ইনফরমেশনকে, ঠিক আছে? ফিটিং নিউ ইনফরমেশন ইনটু এক্সিস্টিং স্কিমা। বাট যখন অ্যাকোমোডেশন কোথায়? যেখানে তুমি তোমার স্কিমা মডিফাই করো, ঠিক আছে? স্কিমা চেঞ্জ করো, মডিফাই করো, ঠিক আছে, যাতে নতুন ইনফরমেশন ইনকর্পোরেট হয়, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। ইকুইলিব্রেশন মানে কি? এই যে অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনের মধ্যে মানে সবসময় একটা ব্যালেন্স পাওয়ার চেষ্টা করা, ঠিক আছে, রাইট? সো এটা হচ্ছে ইকুইলিব্রেশন, অ্যাচিভিং ব্যালেন্স, ভারসাম্য চাওয়ার চেষ্টাটাই হচ্ছে ইকুইলিব্রেশন। সো D3 হবে। D3 ইজ এনিওয়ে D3, A2 and D3. So A2 and D3 এখানেই আছে, আর কোথাও নেই। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট। A2, D3, B কি আসছে? B is coming, B4, and C is coming as 1. Yeah, this is going to be the correct answer. 2, 4, 1, 3. Yeah. Last question. এখানে কি আছে? One of the major objectives of micro teaching in teacher training institute, এটা কালকেই আমরা রিভিশন ক্লাসে করছিলাম মাইক্রো টিচিং এরটা। কি মাইক্রো টিচিং এ কি হয় যে না, এটা একটা টিচার ট্রেনিং টেকনিক, যে যত ভালো মাইক্রো টিচিং করতে পারবে তার তত বেশি স্কিল আছে, টিচিং স্কিল খুব ভালো আছে। সো এটা টিচিং স্কিল শেখানোর জন্য মাইক্রো টিচিং। ইটস নট লাইক যে আইডিয়া দেওয়ার জন্য মাইক্রো টিচিং করতে হয়, টিচারদেরকে করতে হয়। ইটস নট জাস্ট গেটিং অ্যান আইডিয়া দেওয়ার জন্য না, এখানে ওদেরকে পারফর্ম করতে হয়। ইন্ডিয়ান মডেলে 36 মিনিটে পড়াতে হয়, বাট এমনি মাইক্রো টিচিং ইজ অ্যারাউন্ড 6 to 10 minutes or 8 to 10 minutes, সামথিং অর লাইক দ্যাট। তো এই সময় ওদেরকে পড়াতে হয়, তো এটা একটা টিচার ট্রেনিং টেকনিক। সো যাতে ওদের মধ্যে স্কিলস অফ টিচিং তৈরি হয়, দ্যাট ইজ ওয়াই মাইক্রো টিচিং। সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু মি। উইথ দ্যাট গাইস, আই হোপ তোমাদের অ্যানালিসিস ভিডিওটা ভালো লেগেছে। আই হোপ তোমরা কিছু শিখলে। তোমরা 30 তে কত পেয়েছো আমাকে ক্যালকুলেট করে জানাবে। আইল বি ওয়েটিং। And also, what next? Okay, yeah. Any person, like anyone scoring 20 and above is a good score. Comparing to the, like, considering the question standard, considering the time, considering everything, যদি 20 and above score হয় এই পেপারে, it is considered to be a very good score actually. ঠিক আছে? All right guys, thank you. I shall see you soon in the upcoming videos.